সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। তোমরা জানো তোমাদের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলোচনা চলতেছে। এর মধ্যে অনেকগুলো আলোচনা আমি করেছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। আজকে ওই অধ্যায়ের 5.8 এবং 5.9 এই দুটোই একসঙ্গে আলোচনা করব, কারণ এই দুটো আলোচনা খুব ছোট্ট আলোচনা এবং এই আলোচনায় এর আগে ভূমিকা আমি বলেছি। কারণ যেহেতু অধ্যায়টা রাসায়নিক বন্ধন দিয়ে শুরু, সুতরাং রাসায়নিক বন্ধন কি সে সম্পর্কে সেখানে ব্যাখ্যা আমি করেছি। তবুও এখানে আরেকটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করব। তোমাদের বইতে এভাবে আছে যে হাইড্রোজেন H2 ও হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটি পদার্থ আমরা রাসায়নিক বন্ধন আলোচনা করার আগে যদি একটা জিনিস মনে রাখি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে একটা বন্ধন, যেমন সামাজিক বন্ধন। আমরা যে সমাজে বসবাস করি, আমাদের এক একজন আরেকটার প্রতি একটা আকর্ষণ শক্তি আছে, একটা ওই জন্য আমরা শৃঙ্খলাবোধভাবে বসবাস করতে পারি। ঠিক তেমনি পৃথিবীর যত পদার্থ আছে, এই পদার্থগুলো 118টি উপাদানের মধ্যে যে কোনো এক বা একাধিক উপাদান থাকবেই। অর্থাৎ পৃথিবীতে যে কোনো পদার্থ এই 118টি উপাদানের বাইরে কখনো নয়। তাহলে 118টি উপাদান সম্পর্কে আমরা যদি জানতে পারি, তাহলে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে মোটামুটিভাবে ধারণা লাভ করতে পারবো। তো এখানে রাসায়নিক বন্ধন এভাবে বলা হচ্ছে যে দুটি পরমাণুর মধ্যে যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তিটা হলো রাসায়নিক বন্ধন। এবং সেখানে আরেকটা কথা আছে, কজেস অফ দ্য ফরমেশন, অর্থাৎ এই রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয় তার কারণ। তো এই দুটো উদাহরণের মধ্যে দেখা গেছে যে হাইড্রোজেন মিলে হয়েছে H2 কোনো হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এই হাইড্রোজেন নিউক্লিয়াসের বাইরে একটি ইলেকট্রন, ঠিক তেমনি এই হাইড্রোজেনের নিউক্লিয়াসের বাইরে একটি ইলেকট্রন। এই দুটি, এই প্রোটন একটা বিকর্ষণ হবে এবং ইলেকট্রন বিকর্ষণ হবে, কিন্তু ইলেকট্রন আর প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ শক্তিও বিদ্যমান। এই আকর্ষণ বিকর্ষণের মধ্যে যখন এর মধ্যে একটা স্থিতি শক্তি লাভ করবে, তখনই সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এখানে আলোচনা করা হচ্ছে এইভাবে যে কারণটা এই যে প্রত্যেকটি মৌল, ওই 118টি মৌলের মধ্যে 60টি মৌল আছে যেগুলোকে বলা হয় নিষ্ক্রিয়, এবং এরা রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে কোথাও কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান করে না। এরা একক পরমাণুর মতো বায়ুমণ্ডলে বিরাজ করে। এদেরকে বিরল গ্যাসও বলা হয়, অভিজাত গ্যাসও বলা হয়, নোবেল গ্যাসও বলা হয়, আবার একদিক দিয়ে এখানে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাই প্রত্যেকটি মৌল, এই যে এখানে আকর্ষণ শক্তি তুলনায় বিকর্ষণের তুলনায় আকর্ষণ যখন বেশি হবে, তখন মৌলটা স্থিতিশীলতা লাভ করবে। এটা কেন হবে? কেন হওয়ার কারণ হলো এই প্রত্যেকটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করার একটা প্রবণতা। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের যে 60টি মৌল, এদেরকে তো একটা ব্রিজ হিসাবে চিন্তা করি, তাহলে ওই ব্রিজে যাওয়ার জন্য সবারই একটা আগ্রহ। যাই হোক, এটা আমি পর্যায় সারণী দিয়ে এর আলোচনা করার পরে আরও বিস্তারিত আলোচনা করব। তবে সেখানে শুধু তোমার বইয়ের অন্তর্ভুক্ত যে আলোচনাগুলো, সেগুলোর মধ্যে আমি সীমাবদ্ধ আপাতত থাকি। তাহলে হাইড্রোজেন এই পরবর্তী মৌলটা হলো হিলিয়াম। এই যদি হিলিয়ামের গঠন লাভ করতে চায়, অর্থাৎ তখন হবে 1s2, এটা হলো 1s1। তাহলে এই হিলিয়ামের গঠন লাভ করার জন্য তার বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন দরকার। তাহলে এরা ভাগাভাগির মধ্যে হতে পারে। এখন এই ইলেকট্রন যদি এর দিকে চিন্তা করা হয়, তাহলে এর 2টি ইলেকট্রন, এর যদি এর দিকে চিন্তা হয় তাহলে এর 2টি ইলেকট্রন, অর্থাৎ হিলিয়ামের গঠন লাভ করে তারা ভাগাভাগির মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করার ফলে তারা হাইড্রোজেন গঠিত হইল।
অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ শক্তি এই ভাগাভাগি ইলেকট্রনের মধ্যে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য তাদের মধ্যে একটা আকর্ষণ লাভ করলো, ফলে এই দুটি উপাদান একসঙ্গে বসবাস করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। অপরদিকে এখানে ক্লোরিনের বহিস্থ কক্ষপথে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এর 1 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে 8টি ইলেকট্রন এবং 3 নম্বর কক্ষপথে তার 7টি ইলেকট্রন। এখন এই ক্লোরিন সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য আর্গনের গঠন লাভ করতে চায়, কারণ ক্লোরিন এই 17 নম্বর গ্রুপের মৌল, তার মধ্যে আছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন ও অ্যাসিটাইন। এই মৌলগুলো এই 18 নম্বর গ্রুপের খুব কাছাকাছি এই ব্রিজটাতে যাওয়ার জন্য তাদের খুব অতি সহজে তারা যেতে পারবে, কারণ এই জন্য বহিস্থ কক্ষপথে যদি 7টি ইলেকট্রন 5টি বা 6টি থাকে, তারা ইলেকট্রন নেওয়ার আগ্রহ থাকবে, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে তারা হয়ে যাবে ফ্লোরাইড। যখন ফ্লোরাইড হয়ে যাবে তখন সে গঠন লাভ করবে, নিয়নের গঠন লাভ করবে, অর্থাৎ নিয়ন হলো 10, এ হলো 9, অনুরূপভাবে এ হলো 17, এ তখন ক্লোরিন তখন ক্লোরাইড হবে, অর্থাৎ তখন সে আর্গনের গঠন লাভ করবে, আর্গন তখন 18। অনুরূপভাবে ব্রোমিন যখন ব্রোমাইড হয়ে যাবে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন সে ক্রিপ্টনের গঠন লাভ করবে, কারণ এই ব্রোমিন হলো 35, এটা ইলেকট্রন গ্রহণ করবে 36। অনুরূপে আয়োডিন হয়ে যাবে আয়োডাইড, একটি ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে জ্যাননের গঠন লাভ করবে, কারণ জ্যানন হলো 54 এবং এর হলো 53। অনুরূপভাবে এই একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যাস্টিটাইড, যদিও অ্যাস্টিটাইড হয় না, কারণ এটা এই অ্যাস্টিটাইন হলো রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল, যদিও হ্যালোজেন অন্যান্য মৌলের সঙ্গে তার একই গ্রুপে বসবাস করছে, বৈশিষ্ট্য তাদের ওই রকম হবে, কিন্তু অ্যাস্টিটাইড আয়ন গঠন করা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল। সুতরাং এর আলোচনাটা না করে আমরা তাহলে দেখা গেল ক্লোরিন ক্লোরাইড, ব্রোমিন ব্রোমাইড, আয়োডিন আয়োডাইড, তারা একটি ইলেকট্রন অনুরূপভাবে, তাহলে এই একটি ইলেকট্রন তখন এই হাইড্রোজেন তার বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন, এ তখন ইলেকট্রনটিকে দিয়ে হাইড্রোজেন হয়ে যাবে ধনাত্মক আর ক্লোরিন হয়ে যাবে ঋণাত্মক, ফলে হাইড্রোজেন ক্লোরাইড গঠিত হবে। তাহলে ইলেকট্রন আদান প্রদান, এ প্রদান করলো, এ গ্রহণ করলো, অর্থাৎ আদান প্রদান ভাগাভাগির মাধ্যমেও তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি বিদ্যমান, সে আকর্ষণ শক্তি মূলে হাইড্রোজেন ক্লোরাইড গঠিত হইল। অনুরূপভাবে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড ইত্যাদি মৌলগুলো গঠন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে এই সোডিয়াম এরা হলো 1 নম্বর গ্রুপের মৌল। এই গ্রুপের মৌলগুলো আচ্ছা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিডিয়াম ইত্যাদি। এই মৌলগুলো এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এই একটি ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে লিথিয়াম ধনাত্মক আয়ন হয়ে যায়, তখন তার গঠনটা লাভ করে সে হিলিয়ামের গঠন হয়ে যায়, কারণ হিলিয়াম 2 একটি ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যায় হিলিয়ামের গঠন। অপরদিকে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, যেমন এর হলো পারমাণবিক সংখ্যা 11, একটি ইলেকট্রন ত্যাগ করে এ হয়ে যায় নিয়ন, অর্থাৎ নিয়নের গঠন লাভ করার জন্য এ ধনাত্মক হয়ে যায়। অনুরূপভাবে পটাশিয়াম, এর পারমাণবিক সংখ্যা হলো 19, সে আর্গনের গঠন লাভের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম ধনাত্মক হয়ে যায়। অনুরূপভাবে রুবেডিয়াম ধনাত্মক হয়ে যাবে, কারণ এর পারমাণবিক সংখ্যা হলো 37, এই ক্রিপ্টনের গঠন লাভ করে, ক্রিপ্টন হলো 36, অর্থাৎ রুবেডিয়াম। অনুরূপভাবে সিজিয়াম এই জ্যাননের গঠন লাভ করে, কারণ সিজিয়াম হলো 55, এই সিজিয়াম একটা ধনাত্মক হওয়ার পরে এই 54 হয়ে যাবে, অর্থাৎ জ্যাননের গঠন লাভ করবে। অর্থাৎ এই মৌলগুলো 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলো তারা পিছন দিক দিয়ে
ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়ন হবে, ক্যাটায়নে গঠন করবে। অর্থাৎ লিথিয়ামের পরে এখানে বেরিলিয়াম এই দুটি ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করবে, অনুরূপভাবে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন, স্টোনসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করবে, ধনাত্মক হবে। অনুরূপভাবে রেডিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম ইত্যাদি ইত্যাদি এরা একই বৈশিষ্ট্য বহন করবে। অর্থাৎ আমরা দেখতেছি এরা এই যে 1 নম্বর, এই যে 18 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপের মৌলগুলো, 18 নম্বর গ্রুপের মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন এই ব্রিজে ওঠার জন্য এই ব্রিজ 10, 18, 36, 54, 86 এই ব্রিজে ওঠার জন্য কেউ ইলেকট্রন গ্রহণ করবে, আবার কেউ ইলেকট্রন ত্যাগ করে এই নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে যাবে। এই জন্যই তাদের মধ্যে এই দেখা যায় যদি বহিস্থ কক্ষপথে 1টি, 2টি, 3টি অথবা 4টি ইলেকট্রন থাকে, এরা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, অর্থাৎ পিছন দিক দিয়ে হেঁটে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। আবার যদি দেখা যায় 5 থেকে আরম্ভ করে 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ এই গ্রুপের মৌলগুলো সর্বদাই ইলেকট্রন তারা অপেক্ষাকৃত ইলেকট্রন গ্রহণ করে তারা নিষ্ক্রিয় গ্যাসের, অর্থাৎ তারা সামনের দিকে সামনে ব্রিজে যায় উঠবে। তাই বলা হয় যে মৌলগুলোর বাম পার্শ্বে মৌলগুলোর আকার বেশি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আকর্ষণ কম, তারা ইলেকট্রন ত্যাগ করে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। অনুরূপভাবে ডান সাইডের মৌলগুলো অর্থাৎ 16 নম্বর এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলো তাদের বহিস্থ কক্ষপথে 6টা এবং 7টি ইলেকট্রন বা 5টি ইলেকট্রন তারা অপেক্ষাকৃতভাবে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে। অর্থাৎ তাদের অধাতু ধর্ম বেশি, এদের ধাতব ধর্ম বেশি। মাঝখানে কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো অপধাতু বা অর্ধধাতু বা অপধাতু মেটালয়েড ক্যারেক্টার বহন করবে। অর্থাৎ তাদের মধ্যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুটি ধর্মই বিরাজ করবে। তাহলে এখানে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্ক ধারণা পাইলাম। ক্যাটায়ন হইল যখন ইলেকট্রন ত্যাগ করে, তখন যতটি ইলেকট্রন ত্যাগ করবে তত ধনাত্মক। যেমন এখানে 1 নম্বর গ্রুপের মৌলগুলো 1টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক ক্যাটায়ন, আবার এই 1 নম্বরে 2 নম্বর গ্রুপের মৌল 2 ক্যাটায়ন। আবার এরা হলো অ্যানায়নে গঠন করে। এই হলো রাসায়নিক বন্ধন গঠনের কারণ এবং ক্যাটায়ন ও অ্যানায়ন যে গঠিত হয় তার ব্যাখ্যা। তোমরা পর্যায় সারণীটি ভালোভাবে অধ্যয়ন করলে, অর্থাৎ বিশেষ করে এই ক্যাটায়ন, অ্যানায়ন এবং রাসায়নিক বন্ধন এটা বোঝার জন্য তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের গঠনটা নিতান্তই জানা দরকার। তাহলে এটুকু তোরা মনে রাখবে যে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য ইলেকট্রনগুলো গ্রহণ করে অথবা বর্জন করে অথবা ভাগাভাগি করে তারা গঠন করে। অনুরূপভাবে ক্যাটায়ন হইল ইলেকট্রন ত্যাগ করে, ধাতব পদার্থগুলো শক্তিশালী ক্যাটায়ন, এবং অ্যানায়ন হলো ইলেকট্রন গ্রহণ করবে, যতটি গ্রহণ করবে তত ঋণাত্মক হবে, যতটি ত্যাগ করবে তত ধনাত্মক হবে। সাধারণত দেখা যায় 1 নম্বর 2 নম্বর গ্রুপের মৌলগুলো ক্যাটায়ন ধর্ম সৃষ্টি করতে চায়, আর ডান পার্শ্বের মৌলগুলো ইলেকট্রন ত্যাগের চেয়ে ইলেকট্রন গ্রহণ করার তাদের আগ্রহ বেশি হয়। অর্থাৎ ঋণাত্মক হওয়ার সম্ভাবনার জন্য তাদের ইলেকট্রন অ্যাফিনিটি তাদের বেশি থাকে, এবং আয়োনাইজেশন অর্থাৎ ইলেকট্রন ত্যাগের চেয়ে ইলেকট্রন গ্রহণের প্রবণতা তাদের বেশি থাকে। অর্থাৎ আয়োনাইজেশন পটেনশিয়ালের চেয়ে ইলেকট্রন অ্যাফিনিটি তাদের বেশি থাকে। আর বাম পার্শ্বে মৌলগুলো ইলেকট্রন অ্যাফিনিটির চেয়ে আয়োনাইজেশন পটেনশিয়াল তাদের বেশি হওয়ার, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের প্রবণতা তার বেশি থাকে। এই হলো অর্থাৎ বাম পার্শ্বের মৌলগুলো ধাতব প্রকৃতির এবং ডান সাইডের মৌলগুলো অধাতব প্রকৃতির, তারা অ্যানায়ন সৃষ্টি করে, এবং মাঝখানে কিছু মৌল আছে যেগুলো ধাতব এবং অধাতু ধর্ম উভয়ই বিদ্যমান, তাদেরকে অপধাতু বা মেটালয়েড বলা হবে। তার মধ্যে ডি ব্লক মৌল 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ মৌলগুলো বিদ্যমান। ডি গ্রুপ মৌলগুলোর মধ্যে আবার আছে 3 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর, 5 নম্বর। এরা যত শক্তিশালী ক্যাটায়ন হতে পারে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10,
11 এবং 12 নম্বর গ্রুপগুলোর মধ্যে আবার বিতর্ক, অর্থাৎ তারা এগুলো ডি ব্লক মৌল, এরা যতটুকু ধনাত্মক ক্যাটায়ন হতে পারে, এরা 4 হতে পারে, 5 হতে পারে, এখানে 6 ক্যাটায়ন হতে পারে। আবার এদিকে জটিল আয়ন গঠন করার জন্য আবার এই গ্রুপের মৌলগুলো ধনাত্মক 2, যেমন জিঙ্ক +2 হতে পারে, এখানে কপার 1 এবং 2 হতে পারে। যাই হোক, সে আলোচনা তোমাদের এখানে করা যাবে না, কারণ তোমাদের ডি ব্লক মৌল সম্বন্ধে তোমাদের খুব একটা আলোচনা নেই। শুধু এইটুকু তোমাদের আলোচনা আছে যে ডি ব্লক মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। এরা রঙিন যৌগ গঠন করে, এরা প্রভাবক হিসেবে এদেরকে ব্যবহার করা হয়। 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলো হলো ডি ব্লক মৌল, অর্থাৎ অবস্থান্তর মৌল। এগুলো তোমাদের আলোচনা এখানে করার দরকার নেই, আমি পর্যায় সাথে কিছুটা আলোচনা করেছি। আজকে শুধু তোমাদের রাসায়নিক বন্ধনের কারণ, গঠনের কারণ এবং ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তীতে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্বন্ধে আলোচনা করার আশা থাকলো। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।